রোদেলা মৃদু হাসল। তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, আপনিও তো আমাকে মায়ার জালে আবদ্ধ করে নিয়েছেন, নয়তো কেন সারাক্ষণ আপনার কথাই আমার মাথায় ঘুরপাক খায় বলতে পারবেন মাহমুদ সাহেব? তাহসিন এই পর্যায়ে রোদেলার মুখ পানে তাকালো, তারপর বাঁকা হেসে বলল, হতে পারে তুমি আমায় ভালোবাসো, কারণ দেখো, আমি তোমায় ভালোবাসি বেঁধে আমার এমনটা হয়। যদি তুমি ভালো নাই বাসতে, তাহলে এমনটা কি হওয়ার কথা? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাহসিন বলল, তাহলে কি দাঁড়ালো? তুমি আমায় ভালোবাসো, কি বাসো না? রোদেলা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানল, তারপর চোখ মেলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, মুখ ফুটে বলতে হবে কেন? আপনি কি বোঝেন না ভালোবাসি কিনা? মাঝে মাঝে ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু বুঝেও না বোঝার মতো করেই থাকতে হয়। কারণ ভালোবাসাটা যেমন সুন্দর, তেমনি ভালোবাসি শব্দটাও শোনা অন্যরকম সুন্দর। রোদেলা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তাহসিন বলল, আচ্ছা, তুমি বলো, গত রাতে যে আমি ভালোবাসি বলে স্বীকারোক্তি দিলাম, সেটা শুনতে কেমন লেগেছে? এতদিনে নিচে থেকে বুঝে এসেছো আমি তোমাকে ভালোবাসি, আমার প্রতিটি কাজে আমার ভালোবাসা অনুভব করেছো, কিন্তু গত রাতে যখন নিজে মুখে উচ্চারণ করলাম ভালোবাসি, তখন কি তোমার ভালো লাগেনি? রোদেলা বলল, হ্যাঁ, লেগেছে। অনেক সময় আমাদের ধারণা ভুলও হয়ে থাকে, তাই মানুষ যখন নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন শিওর হওয়া যায় ধারণা সঠিক নাকি ভুল। স্বীকারোক্তির জন্যই তো নিশ্চিন্তে তাকে কি স্বপ্ন বোনা যায়। হুম, এত কিছু যখন বোঝো, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমার ভালোবাসার স্বীকারোক্তি চাইছি। কি বলবে না ভালোবাসে? রোদেলার হাত থেমে গেল। সে কথা বলতে বলতেই তাহসিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তাহসিনের কথা শুনে এখন হাত থেমে গেল। সে চুপ করে রইল। সোজা সাপটা স্বীকারোক্তি দিতে তার লজ্জা লাগছে। কি করবে এখন সে? তার এত দোটানার মাঝেই তাহসিনের বিরতির সময়টুকু শেষ হয়ে গেল। তার এখন ক্যাম্পে যেতে হবে। হাতের ঘড়িটার সময় তো সেটাই জানান দিচ্ছে। তাহসিন উঠে বসল। রোদেলাকে বলল, মাইমুন, ব্রেক টাইম ওভার, যেতে হবে। তুমি কি এখানে বসে থাকবে নাকি কোয়ার্টারে ফিরবে? এখানে বসে থাকতে চাইলে বসে থাকো, কোয়ার্টারে সারাক্ষণ একা একা থাকতে নিশ্চয়ই ভালো লাগে না, তাই না? রোদেলা এখনো ভেবে যাচ্ছে, যার দরুন সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে আছে। তাহসিনের কথাগুলো তার কর্ণগোচর হয়নি, তাই চুপ করে সে ভাবনায় ব্যস্ত। এদিকে তাহসিন ভেবেছে রোদেলার হয়তো ইচ্ছে করছে এখানে বসে থাকতে, তাই তাহসিন বলল, ঠিক আছে, বসে থাকো, কিন্তু সাবধানে, হ্যাঁ? প্রয়োজনে ওই তো কৃষ্ণচূড়া গাছে ছায়া বসে থাকতে পারো, বেশিক্ষণ থেকো না, আসছি আমি। তাহসিন হাঁটা দিল। এদিকে রোদেলা সিদ্ধান্ত নিয়ে ফেলল। তার এবার ধ্যান ভঙ্গ হলো। সামনে তাকিয়ে দেখতে পেল তাহসিন চলে যাচ্ছে। রোদেলা পিছু থেকে তাহসিনকে ডেকে উঠল। শুনছেন? তাহসিন পিছু মুড়ে ভ্রু উঠিয়ে বুঝল কি। তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে হেসে সশব্দে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। রোদেলা স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হলো। তাহসিন জবাবে বলল, আমি আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ। সে রাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট হলো। তাহসিন ফিরলে দুজন একসাথে রাতের ভোজন সেরে ঘুমোতে এলো। লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখলো, ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আর বলবো না হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধরো, আজ তোমার জন্য এই বুকটা উন্মুক্ত করে দিলাম, আসো আমার বুকে, জড়িয়ে নেব তোমাকে। রোদেলা লজ্জা পেল, ফোঁস করে শ্বাস ছাড়ল। আস্তে আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল। তাহসিনের কাছে আসতেই তাহসিন তাকে দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল, একদম বুকের মাঝে মিশিয়ে নিল। কপালে গাঢ় একটা চুমু খেলো, বলল, তোমাকে ছোট্ট পাখির ছাড়ার ন্যায় সারা জীবন আমার এই বক্ষ মাঝে লুকিয়ে রাখবো, ভালোবাসা আবৃত করে আগলে রাখবো, থাকবে তো আমার বক্ষের মধ্যেখানে। আপনার বক্ষ মাঝেই তো আমার সকল সুখ শান্তি নিহিত, তাহলে না থাকার প্রশ্নই আসে না। আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার বক্ষ মাঝে আশ্রয় চাই। মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই। আপনার বক্ষ মাঝে থেকেই পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই। রোদেলার কথা শুনে তাহসিন তৃপ্তিময় হাসলো, ডেকে উঠল আহ্লাদ করে। ও মাইমুন, রোদেলা ছোট্ট করে বলে উঠল, হুম, তুমি তো ভালো কেন? কারণ আপনি ভালো। ভালোবাসি মাইমুন। রোদেলা হেসে বলল। আমিও ভালোবাসি। কেটে গেল 4 দিন। নিহা আর শান্তর দেখা পেল না। নিহা মন খারাপ করে ক্লাসে বসেছিল। রোদেলা বলল, এবার মন খারাপ করো না নিহা, দেখতে ভালো লাগছে না তোমাকে। এতটা শান্ত নির্জীব ভালো লাগে না। চঞ্চল নিহাকেই আবার দেখতে চাই। নিহা দীর্ঘশ্বাস ফেলে বলল,
কি করব বলো? শান্ত ভাইকে না দেখা অব্দি যে আমার শান্তি লাগবে না। আচ্ছা রোদ, শান্ত ভাই কেন কলেজে আসেন না? উনি ঠিক আছেন তো? ওনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো? রোদেলা ফোঁস করে শ্বাস ছাড়লো। নিহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফা ভালোবেসে মরিয়া হতে পারে। রোদেলা বলল, সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম। এসব মাথা থেকে ঝেড়ে এক্সামের প্রিপারেশন নাও নিহা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপর দিয়ে দিও না, নয়তো তার উপরেই তোমার ভালো থাকা ডিপেন্ড করবে। এতে তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। প্লিজ নিহা, আমার কথা শোনো। নিহার বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। ক্লাসে টিচার এলেন, ক্লাস নিলেন, ক্লাস শেষ করে চলে গেলেন। রোদেলাদের আর সপ্তাহ বাদে হাফ ইয়ারলি এক্সাম। রোদেলা আপাতত পড়াশোনা নিয়েই প্রাণপণে ছুটছে। এক্সামে ভালো রেজাল্ট না করলে তাহসিনের সামনে মুখ দেখাবে কি করে? যে করেই হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে। এখন রাত, রোদেলা পড়ছে। ইদানিং তাহসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে। তাহসিন প্রায় এসে দেখে রোদেলা পড়ছে। আজও তার ব্যতিক্রম হলো না। তাহসিন বাসায় ফিরে দেখলো রোদেলা পড়ার টেবিলে। তাহসিন হেসে বলল, গুড গার্ল দেখি পড়াশোনা করছে। রোদেলা মাথা দুলিয়ে বলল, গুড গার্লের তো আর কটা দিন বাদেই এক্সাম, তাই এখনো পড়ার টেবিলে। তাহসিন বলল, তাহলে তো গুড গার্লের ভালো রেজাল্ট কেউই ঠেকাতে পারবে না। রোদেলা একটু ভাব নিয়ে বলল। হুম, অবশ্যই। তাহসিন হেসে বলল, সে ফ্রেশ হতে গেল। এদিকে রোদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহসিনকে ডাকলো। তাহসিন এলে দুজন একসাথে খেয়ে তারপর ঘুমোতে গেল। রোদেলা তখন তাহসিনের বুকে মাথা রেখে সারাদিনের গল্প করতে লাগলো। এমনকি নিহার কথাও বলতে বাদ রাখলো না। চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো। তাহসিন বলল, শান্তকে তোমরা আশেপাশেও দেখো না? না, নিহা তো অনেক খুঁজেছে কিন্তু পায়নি। সে নাকি অনেকদিন ধরেই কলেজে আসে না। এই জন্যই তো নিহা অনেক চিন্তায় আছে। অনেকদিন কোথায়? মাত্র তো 4 দিন। এই 4 দিনই যে নিহার কাছে অনেক দিন। কি করবে বলুন? ওর ধারণা ও শান্তকে ভালোবেসে ফেলেছে। কি বলো, এইভাবে একদাকে ভালোবাসা হয় নাকি? বড় জোর ভালো লাগা হয়, ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায়। কি জানি, বুঝতে পারছি না। হুম, যাক, দেখো আরো কটা দিন শান্তর সাথে ঠিক দেখা হবে তোমার বান্ধবীর। হুম। ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে ডিস্টার্ব করে না, তাই না? না, সেদিনের পর থেকে তো আর দেখাই হয় না। এরপর এই 4 দিন আগে দেখা হলো। বলেছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল। এরপর থেকে তো আর দেখা হয় না। যাক, খুশি হলাম। আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না, আমারও মেবি কোনো স্টেপ নিতে হবে। ছেলেটার সাহস থাকলে তো কিছু করবে। আপনার ভয়েই তো যত দূর পারে থাকে। সেই দিন যে ভয়টাই না দেখিয়েছেন, কথার মাঝে যে ঠান্ডা হুমকিটাই না দিয়েছেন, এরপর কারো সাহস হবে নাকি মেজরের অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার? হ্যাঁ, তাহসিন সশব্দে হেসে ফেলল। আজ রোদেলার প্রথম পরীক্ষা। সকাল ভোর থেকেই সে পড়ার টেবিলে। আজ তার ইংরেজি পরীক্ষা। খুবই টেনশনে আছে সে। পড়াশোনার চাপে সে নাওয়া খাওয়া সব ভুলে বসেছে। তাহসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা জানায় পরে খাবে। তাহসিন খাবার হাতে রুমে চলে আসে। এরপর রোদেলার মুখের সামনে খাবার তুলে দিতে দিতে বলে, এত টেনশন করছো কেন? তোমার প্রিপারেশন খুব ভালো, এত টেনশনের কিছু নেই। টেনশন করলে যা পড়েছো সবই ভরে যাবে। রোদেলা খাবার মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, কি করব বলুন? আমার যে বড্ড টেনশন হচ্ছে। আমার সবসময় এক্সামের সময় এতটা টেনশন হয়। টেনশনের কিছু নেই, তোমার এক্সাম খুবই ভালো হবে, কথাটা মিলিয়ে নিও। তাহসিন নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। যাওয়ার পূর্বে রোদেলার কপালে চুমু দিয়ে বলল, টেনশন করো না মাইমুন, ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও, আর সাবধানে যেও, ঠিক আছে? আচ্ছা। রোদেলা শুধু শুধু এতটা টেনশন করেছে। এক্সাম কোশ্চেন হাতে পেয়ে সে তো পুরোই খুশি। তার সব কমন পড়েছে। ঠান্ডা মাথায় লিখতে থাকলো। তার তো এক্সাম খুবই ভালো হয়েছে। নিহার এক্সামও খুব ভালো হয়েছে। এই কয়টা দিনে নিহা ফের আগের মতোই হয়ে গিয়েছে। শান্ত নামের মানুষটাকে ভুলে গিয়েছে। তবে মাঝে মাঝে মনের ধারে একটু একটু শান্ত নামের ছেলেটার মুখ ভেসে ওঠে। সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে। সে ভেবেই নিয়েছে শান্ত তার ভালো লাগার ছিল, তাই তো ভুলে থাকতে পারছে। নিহা এসব নিয়ে এখন আর ভাবে না, আর না শান্তর খোঁজ করে। এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে এক্সামের আলোচনা করতে থাকে। এরপর দুজন দুই রিকশায় উঠে নিজেদের বাসায় রওনা হয়। গত হলো অনেকগুলো দিন। রোদেলার এক্সামের আজ শেষ দিন। এক্সাম শেষে রোদেলা নিহা একসাথে হলো, কারণ তারা দুজন দুই রুমে পড়েছে। এক্সাম কোশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ পেরোচ্ছিল।
হঠাৎই নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো। নিহা রোদেলার হাত চেপে ধরতেই রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো। তারপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে। রোদেলা নিহাকে কিছু বলার সুযোগ অবধি পেল না। নিহা তার আগেই ছুটে গেল শান্তর কাছে। নিহা শান্তর সামনে যেয়ে বলল, শান্ত ভাই। শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতেই গেট পেরিয়ে ঢুকছিল। নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল। নিহার দিকে তাকালে নিহা বত্তি ব্যস্ত হয়ে বলল, কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা খুঁজেছি আপনাকে। শান্ত ভ্রু উঁচিয়ে বলল, কেন খুঁজছো? কোনো প্রয়োজন? নিহা থতমত খেয়ে গেল। এখন সে কি বলবে? আমতা আমতা করে বলল, না মানে ওই ওই হ্যাঁ, আপনার হাতের অবস্থা জানতেই খুঁজেছিলাম। আপনার হাত ঠিক হয়েছে তো? ডক্টরের কাছে গিয়েছিলেন? শান্তর হাত নিহার সামনে তুলে ধরে বলল। আমার হাত একদম ঠিক আছে, ক্ষত শুকিয়ে গেছে। নিহা শান্তর হাতের দিকে তাকালো। আসলেই শুকিয়ে গিয়েছে। নিহা মনে মনে বলল, আপনার ক্ষত শুকিয়েছে, অথচ আমার আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন? এখনো তাজা হয়ে আছে। কিন্তু মুখে বলল, যাক ভালো। তো এতদিন আসেননি কেন? শহরের বাইরে ছিলাম, খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। নিহা ফিক করে হেসে ফেলল। শান্ত ব্রকুচকে বলল। এখানে হাসার কি হলো? নিহা হাসি চেপে বলল, না মানে বড় মানুষরাও যে বেড়াতে যায় জানা ছিল না। আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায়। এসব আজব কথা কে বলেছে? বড়রা বেড়াতে যায় না তো কি করে? বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে। প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায়, তাদের সময় দেয়। রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত থাকে। শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিত হলো। রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাবি? জি ভালো। ইয়া দেরি হয়ে যাচ্ছে, চলো। নিহা মাথা নেড়ে বলল। হ্যাঁ চলো। শান্তর দিকে তাকিয়ে বলল, আসি শান্ত ভাই। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন, মোটেও বেড়াতে যাবেন না। বেড়াতে যায় ছোটরা, মনে থাকবে তো? আসি শান্ত ভাই। নিহা আর রোদেলা চলে এলো। আর শান্ত নিহার যাওয়ার পথে হা করে তাকিয়ে রইল। শান্তর বন্ধুরা বলল, কি রে বন্ধু, ব্যাপার তো ভালো ঠেকছে না। মেয়েটা নির্ঘাত তোকে পছন্দ করে। শান্ত বলল, আরে যা, তেমন কিছুই না। আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না? তুই মিলিয়ে নিস, 2 দিন পরে দেখবি প্রেমপত্র নিয়ে হাজির। এটা বলে ওরা হো হা করে হেসে ফেলল। শান্ত বলল, এসব জাস্ট আবেগের বসে এমন করেছে। আবেগ কেটে গেলে দেখবি আর ধারের কাছেও ঘেসবে না। আমার মতো ছেলেদেরকে কেউ ভালোবাসতে পারি না। শান্তর এক বন্ধু বলল, তোর মতো বকে যাওয়া ছেলেদেরকেই কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে। শান্ত হা হা করে হেসে বলল, এটাও কি সম্ভব? আমি শান্তকে কিনা কোনো মেয়ে এসে সঠিক পথ দেখাবে? কি হাস্যকর কথা বলিস রে তোরা। হাস্যকর কথা নাকি সেটা সময় হলে বুঝবি। আর এখন তো এমনই বলবি। যখন ওই মেয়ের প্রেমে পড়ে আসি কি হবি, তখনই এই বন্ধুদের কথা মিলাবি। শান্ত বলল। হয়েছে, দেখা যাবে, এবার চল। শান্ত তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসে গেল। যেতে যেতে ভাবলো আসলে কি তাই হবে? শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে? তাও কিনা কারো প্রেমে পড়ে? এটা কি আসলেই সম্ভব? আর এই মেয়েটা কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে? শান্তর মতো ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ওদের মতো ছেলেদেরকে তো মেয়েরা ঘৃণাই করতে জানে। তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে? সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে, নাকি মেয়েটা আবেগের বশেই এমন করছে? কিছুই বুঝতে পারছে না। দেখা যাক সময় কি বলে। সময় পথ দেখিয়ে দিবে। হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে। তাহসিনের ছুটি না থাকায় সে রোদেলাকে নিয়ে বাড়িতে ফিরতে পারল না। ওইদিকে রোদেলার একা একা থাকতে মোটেও ভালো লাগছে না। তাই সে তার শাশুড়ি মাকে ফোন করলো। তখন রাত 8টার মতো বাজে। নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছেন। কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায়। তরকারি, মাছ, মাংস কাটা হতে সব করে দিয়ে যায়। রান্নাটা শুধু নাজমা বেগম করেন, কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রীর হাতের রান্না ছাড়া খেতে পারেন না। তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন। এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান। তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশন সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন। নাজমা বেগম ফোন রিসিভ করতে রোদেলা সালাম দিল। নাজমা বেগম সালামের জবাব নিয়ে শুধালেন, কেমন আছিস রেমা? ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি করিস? বই পড়ছিলাম। তোমরা কি করছো? আমি এই তো ভাত রান্না করছিলাম।
আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে। তো মা, তোর পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। মা শুনো না, মা, বল।